আমি কি ইচ্ছে মতো অপমান করে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললে অবাক হয়ে যায় ঠাম্মি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মধুবানী বলে যে ঠিক তাদের সঙ্গে কি সম্পর্ক আছে। তখন বলে আমার ছেলে যখন আসলো তখন তো বুঝতে পারলাম মাঝখানে কিছু একটা আছে সম্পর্ক। মধুবানী বলে আপনাদের অন্য কিছু মনে হলো না কেন? একটা মানুষ তো বছর ধরে বৈধব্য জীবন পালন করে চলেছেন, তার হঠাৎ করে এই সব বিয়ে সংসার আবার নতুন করে ঢোকার তার তো মনের ইচ্ছা নাও হতে পারে, তাই না? আমি বলে সে আবার কি, তার স্বামী ফিরে এসেছে আর বৈধব্য পালন করবে না কেন? কেমন তার কথা বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না গো। আর তখন দেখা যাবে এদিকে অয়নদীপ বলে যে উনি কিন্তু ওনার প্রশ্নগুলো ঠিক করে করছে না। আমার মক্কেল উনি তো আর সস্তা নন যে ওনার এলোমেলো প্রশ্নের উত্তরগুলো দিবেন। সাহেব তখন বলে আপনি প্রশ্ন ঠিক করে করুন। আর তখন দেখা যাবে মধুবানী বলে যে ইওর অনার, আমি প্রত্যেকটা প্রশ্ন যে করেছি তার প্রত্যেকটারই কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, না হলে কিন্তু আমার কেসটা আমি বিল্ড আপ করতে পারতাম না। আর তখন বলে আচ্ছা লক্ষ্মীমিনী দেবী, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, এই যে এতগুলো বছর আপনি আপনার বৌমার কাছে ছিলেন, আপনার বৌমা কি আপনাকে দেখভাল করতেন না কি করতেন না? আর তখন বলে তার দেখভাল করার কি আছে, সে রান্নাবান্নি করতো, সে দেখভাল করতো, যত্ন আত্তি করতো। আমি তো কোনোদিনও বলিনি যে সে যত্ন আত্তি করেনি। আর যত্ন করলেই যে তার 7 গুণ মাপ হয়ে যাবে তা তো হতে পারে না, তাই না? আর তখন বলে যে হ্যাঁ সেটা অবশ্য ঠিক, তবুও মনে একটা প্রশ্ন জাগে তো, কারণ এতক্ষণ ধরে আপনি আপনার বৌমার যেই ছবিটা আমাদের সামনে তুলে ধরলেন সেটা কি কোনো এক সময় তিনি পেতেন, সেটাই আর কি জিজ্ঞেস করছিল। অন্যদিকে কমলিনী এই সমস্ত কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর তখন দেখা যায় নতুন বলতে থাকে তুমি কি আপসেট হয়ে আছো? ডোন্ট আপসেট হবে না। মাসিকে যেটা শেখানো হয়েছে সেটাই বলছে মাসি, তো জেতার চেষ্টাই করবে, তার জন্য যা খুশি তাই করবে, তার জন্য তুমি কেন আপসেট হবে? দেখো না কি হয়, তুমিও এত ভেবো না, বুঝতে পেরেছো? তুমি যেরকম সেরকমই, তুমি তো নিজেকে চেনো, তা এটা নিয়ে না একদম আপসেট হবে না। আর তখন এদিকে মধুবানী বলে আচ্ছা আপনার কি মনে হয় স্বতন্ত্র বসুর সাথে কি আপনার বৌমার এমন কিছু দেখেছেন যেটা দেখে আপনার মনে হয়েছে অস্বাভাবিক? আর তখন এদিকে চন্দ্র বলে হ্যাঁ একদম ঠিক। এরপর এদিকে মধুবানী বারবার করে জিজ্ঞেস করে যে তেমন কোনো সম্পর্ক দেখেছি কিনা। এরপর তো সে বলে উঠতে পারছে না। আর তখন এদিকে দেখা যায় অয়নদীপ বলে আপনার যেটা সত্যি মনে হয় আপনি সেটাই বলুন। আর এদিকে চন্দ্র মাথা নাড়িয়ে ইশারা দিয়ে বুঝিয়ে দেয় যে হ্যাঁ বলার জন্য। আর তখনই ঠাম্মি বলে ওঠে 100 বার দেখেছি, দেখবো না কেন, কতবার দেখছি দুজনে এক ঘরে গিয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর কি যেন বলছে, কথাবার্তা বলছে। এটাও দেখেছি একজনের জন্য তো আরেকজন নাকি নিরামিষও খেয়েছে। মধুবানী বলে আর কি দেখেছেন? আর তখন আব্বা বলে যে আমি বয়স্ক মানুষ, আমি ওসব বলতে পারবো না যে আমি কি বলেছি। আমি এখানে তো আমার ছেলে বসে আছে, ও তার তো মনে লাগতে পারে, তাই না? তাই আমি এই সমস্ত বলতে পারবো না। তার অনুপস্থিতিতে তার বউকে যদি থাক আমি এই সমস্ত না বলতে পারবো না, মুখে আনতে পারবো না। এদিকে দেখা যাবে মধুবানী রেগে যায়, রেগে গিয়ে বলে যে আপনি যে এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন, আপনার কি মনে হয় না যে আপনি শপথ পাঠ করার পরে মানে এগুলো যে আপনি বলছেন আপনার পাপ হচ্ছে? নয়নদীপ বলে যে অবজেকশন ইওর অনার, আমার মক্কেলকে কিন্তু এখন মানে অপমান করা হচ্ছে। এখন বলে যে উনি একজন বয়স্ক মহিলা, ওনাকে এভাবে দাঁড়া করিয়ে আপনি যে অপমান করছেন সেটা কিন্তু করতে পারেন না, একটা প্রতিকার দরকার। বলুন স্যার আপনি কিছু, যা মনে হচ্ছে তাই তো বলছেন। আর তখন দেখা যায় মধুবানী বলে কথা ঘোরানোর জন্য জোরে চেঁচাতে পারেন, আরো অনেক কিছু বলতে পারেন, কিন্তু তাতে আমার কথা বন্ধ হবে না। এরপর মধুবানী বলে যে ইওর অনার, উনি কিন্তু শপথ পাঠ করার পর আর আদালতে দাঁড়িয়ে ভুরি ভুরি মিথ্যে কথা বলে যাচ্ছে। সব শেখানো বলিয়ে উনি মনে রাখতে পারেনি, যে কটা মনে রেখেছেন সেগুলাই উনি বলেছেন। এই ভদ্র মহিলা কমলিনী মুখার্জির নামে কোনো রকম সত্যি কথা বলতে পারবে না আর বলবেও না। আর তখন এদিকে কুর্চিও এই সমস্ত কথা শুনে অবাক হয়ে যায়। আর তারপর দেখা যাবে এদিকে মধুবানী বলে যে এবার আমাকে শেষ প্রশ্নের উত্তরটা দিতে হবে। তখন বলে ওরে বাবা, আবার আরও প্রশ্ন, এবার ক্ষান্ত দাও তো। আর তখন বলে আপনার ছেলে খোঁজ করতে করতে একজন মহিলা তাকে নিয়ে আপনাদের বাড়িতে আসে, সে এবং বলে আর দাবি করে যে সে নাকি আপনার ছেলের স্ত্রী, এটা কি সত্যি? আর তখন দেখা যায় ঠাম্মি বলতে থাকে যে এটা তো সত্যি। আর তখন এদিকে মধুবানী বলে সেই মহিলাটির নাম কি? আর তখন
আমতা করে বলে ওঠে যে সেই মহিলার নামটি সোহিনী। আর তখন দেখা যাবে এদিকে দীপ কথা ঘোরানোর জন্য বলতে থাকে, আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনাদের বাড়িতে কোনো মহিলা এসেছে কিনা, আপনাদের বাড়িতে তো কতই মহিলা আসে, অকারণে কারণে নাম বলছেন কেন সেটাই বুঝতে পারছি না। আর তারপর দেখা যাবে বলে তাই তো হ্যাঁ। মধুমিতা বলে যে শাক দিয়ে আর মাছ ডাকার চেষ্টা করবেন মিস্টার অয়নদীপ চ্যাটার্জি। আর তখন জানতে চাইনি সোহিনী নামক মহিলাটি বাড়িতে ঠিক কি পরিচয় দিয়েছে, আপনার কাছ থেকে আমি জানতে চাইনি, এটা আমি ওনার কাছ থেকে জানতে, ওনার কিছুই বলতে পারে না। এরপর দেখা যাবে এদিকে বলতে থাকে যে আপনি বলুন। আর তখন বলে এসব মেয়েরা আর কি পরিচয় দেবে, এসে এমন পরিচয় দিয়েছে যাতে করে সবাই নড়েচড়ে বসে। আর তখন বৌমা একটু ছুতো খুঁজে পায়, সে তো পরিচয় নাকি পরিচয় দিয়েছে যে সে আমার ছেলেকে বিয়ে করেছে। আচ্ছা সে তো এখন চলে গিয়েছে, সে যদি বিয়ে করতো তাহলে কি এখানে থাকতো না, মাটির কামড়ে পড়ে থাকতো না, চলে যেত কেন? আর তখন দেখা যাবে কথা বলেছে, মিথ্যে কথা বলেছে আমার ছেলেকে ফাঁসানোর জন্য। তখন বলে থ্যাংক ইউ, আপনাকে আর কোনো প্রশ্ন করার মতো নেই আমার, অসংখ্য ধন্যবাদ, অ্যাটলিস্ট এ কথা তো আপনি বলেছেন, কিন্তু সে এসে একজাক্টলি আপনাকে কি বলেছে সেটা যদি একটু কোটে বলতেন। আর তারপরে দিকে দেখা যাবে অয়নদীপ বলে আর কি বলেছে ওনার কি মনে আছে নাকি? আর তখন ঠাম্মি বলে হ্যাঁ কি আবার বলবে, সে এসে বলেছিল সে নাকি আমার ছেলেকে বিয়ে করেছিল আর ও নাকি ওর মেয়ে। আর তারপর মেয়ের কথাটাও মুখ ফসকে বেরিয়ে যায়। তারপর বলে যে যাক ওনার মুখ থেকে হলে শেষ কথাটা বেরিয়ে এসেছে। আর তখন কোর্টকে জানায় যে ওনার মুখ থেকে আমার যা কথা শুনে নিয়েছি, ওনাকে এবার যেতে বলুন, যেতে পারে উনি। এখন দেখা যাবে মধুমিতা বলে যে আমার লাস্ট করছেন ওই যে সোহিনী, উনি এখানে নেই কিন্তু ওনাকে পরবর্তী শুনানিতে যেতে পারেন। আর তখন পরবর্তী শুনানি জজ সাহেব 28 তারিখে দেন, দিয়ে সেখান থেকে চলে যান। এরপর সবাই বাড়িতে চলে আসে। আর বাড়িতে চলে আসলে এদিকে দেখা যাবে কমলিনী রেডি হয়ে চলে আসে, কি করছি বলছে আচ্ছা সব কিছু বৌদিভাই ঠিক মতো নিয়েছে তো? আর তখন দেখা যায় আমি বলে যে সাত সকালে কোথায় যাচ্ছ? তখন কমলিনী বলে যার এগেনস্টে মামলা লড়ছেন সে কোথায় যাচ্ছে সেটা তো আপনাদের জানার দরকার নয়। এরপর কমলিনী বলছে এখন তো আপনারা তো বিপক্ষে রয়েছেন, আপনাদের তো জানার কোনো দরকার নয় যে আমি কোথায় যাচ্ছি, আমার এগেনস্টে তো আপনারা কেস লড়ছেন তাই না? বলে যে মা তুমি কেন বারবার এই সমস্ত কথা বলছো বলো তো? চন্দ্র তখন এ কথা বলতে থাকে যে আমারও তো খারাপ লাগতে পারে, বারবার তুমি অপমান হচ্ছ তাই না, যাকে তুমি এতগুলো বছর ধরে আগলে রেখেছো সে তোমাকে বারবার করে ইনসাল্ট করছে। আর তখন কুর্চি বলে এত বছর আগলে রাখার সময় তুমি কোথায় ছিলে দাদাভাই, তখন তোমার খারাপ লাগে না? আর মা তো শুধু এক আগলাইনি, মাকে তো বৌদিভাইও আগলে রেখেছে, আর বৌদিভাই যদি আজকে সোজাভাবে না দাঁড়াতো তাহলে আমার মা কোথায় গিয়ে দাঁড়াতো বলো তো, কোথায় থাকতো? সেখানে বাবিন চলে আসে, বাবিন এসে বলে মা তুমি কোথায় যাচ্ছ? আর তারপর বলে তোমাদের আমি নিশ্চয়ই জানাবো, তোমাদের জানানোটা আমার কর্তব্য। মিঠিল তখন বলে আমি কিন্তু অনেকক্ষণ ধরে রেডি হয়ে আছি কাকিমণি, এবার কিন্তু আমাদেরকে বের হতে হবে, না তো দেরি হয়ে যাবে। তুমি সব কিছু নিয়েছো তো, মানে ক্যামেরা ট্যামেরা সব কিছু গোছানো আছে তো? আর তখন বাবিন এই কথা শুনে খুশি হয়ে যায় আর বলে মা তুমি ছবি তুলতে যাচ্ছ? ওয়াও, কিন্তু আমাকে তো আগে বলোনি। এরপর বর্ষা বলে বাবা সাত সকালবেলা ছবি তুলতে যাচ্ছ কেন, চাকরি টাকরি পেয়েছো বুঝি খবরের কাগজে, ফটোগ্রাফার হতেই পারো, তোমার তো আবার ছবি তোলার মানে অ্যাওয়ার্ড পাও তাই না, তাই জিজ্ঞাসা করলাম গো, তুমি তো আবার আমার কোনো কথাই ভালো করে ধরো না। কমলিনী তখন বলে যে না গো আমি কোনো অ্যাওয়ার্ড শোতে যাচ্ছি না, আমি ছবি তুলতে যাচ্ছি, যদি ভালো করে ছবি তুলতে পারি তাহলে হতেও পারে যে আমি কোনো অ্যাওয়ার্ড পেলাম, আর যদি পাই তাহলে তোমাকে আমি নিশ্চয়ই জানাবো না, তোমার যদি সেদিন যেতে ইচ্ছে করে তুমি বরং এসো। তখন বলে ওহো তুমি তার মানে ছবি তুলতেই যাচ্ছ। তখন বলে তুমি একবার বলতে পারতে আমি ছুটি নিয়ে নিতাম। কমলিনী তখন বলে না কলকাতা শহরের মধ্যে নয় তো, নতুন কাকু একটা জায়গা সিলেক্ট করেছে। কথাটা শুনে চমকে যায় এদিকে ঠাম্মি আর চন্দ্র, আর বলে এদিকে কমলিনী যে সারাদিন ছবি তুলবো আর কাজ শেষ হয়ে গেলে সন্ধ্যাবেলা আমরা আবার ওখান থেকে রওনা দিয়ে দিব। বাবিন খুব খুশি হয়ে যায় আর বলে ইস তুমি যদি রবিবারে প্ল্যানটা করতে পারতে না তাহলে না আমরা সবাই যেতাম, আমায় ছুটিও নিতে হতো না। আর তখন কমলিনী বলে তোরা সবাই যে যেতে পারবি মানে সেটা তো আমি ভাবিনি রে, আসলে আমার তো ছবি পাঠানোর দিনও মানে নির্দিষ্ট, খুব বেশি সময়ও নেই, তাই অপেক্ষা করলেও চলবে না, তাড়াতাড়ি করে ছবিগুলো পাঠাতে হবে। যদিও যেই জায়গাটায় আমি যাচ্ছি সেই জায়গাটা আমি দেখিনি, সেই জায়গাটা নতুন কাকুই সিলেক্ট করেছে, তোর নতুন কাকু বলেছে জায়গাটা নাকি খুব ভালো,
তখন দেখা যাবে ঠাম্মি বলে ওই তো বিড়ালটা বেরিয়ে গেল। চন্দ্র তখন বলে যে মামলা কিন্তু এখনো চলছে, তুমি কি ভুলে গিয়েছো? তোমারও কিন্তু এখন মামলা চলছে, এখনো ডিভোর্সটা হয়নি। এই অবস্থায় তুমি নতুনের সাথে ছবি তুলতে যাচ্ছ? তখন বলে তোমার যা বলার তুমি কোর্টে গিয়ে বলো, এখানে বলতে আসো না। আর বলে যে কোর্টে তো যা ইচ্ছে তাই বলছো, না হয় একটা পয়েন্ট পেয়ে গেলে তুমি। আর তারপর দেখা যাবে জালিনী বলে তোমার কেসটা সলিড করার জন্য অনেকগুলো পয়েন্ট তোমার হাতে তুলে দিচ্ছি না, তোমার তো ভালোই হলো। চন্দ্র বলে দেখো এতদিন ভদ্রভাবে থেকেছি, আর ভদ্রভাবে থাকতে পারবা? জালিনী বলে যে ভদ্র নয় সে কোনোদিনও ভদ্রভাবে থাকতে পারবে না। আর তারপর দেখা যাবে বলতে থাকে যেটা হয় সেটা ভুল হয়, যাই হোক তোমার যা করা তুমি সেটা করো। কমলিনী বলে যাই হোক তোমার যেটা করার তুমি করো, তোমার জন্য আমি আমার কাজকর্ম নষ্ট করতে পারবো না। তখন বলে ইচ্ছে করে তুমি এই সমস্ত করছো, সব বুঝি। কি ভাবছো আমরা বুঝি না? আমাদের যথেষ্ট বয়স হয়েছে, হ্যাঁ দিনকাল পেরিয়ে এককালে ঠেকছে, হা করলে হাটা বুঝতে পারি, আর তুমি ভাবছো যে আমরা কিছুই বুঝতে পারি না। না। আর কমলিনী বলে এ বাবা আগে থেকে বুঝলে ভালো হতো, আপনি আরও সাবধান হতে পারলেন। আর তখন যে এমন একটা সময় আপনি বুঝতে পারলেন যে তখন সাবধান হলেও আর কোনো লাভ নেই। তারপর যে এখন তো আর আপনার বৌমা আপনার কথা শোনে না, কারণ আপনার বৌমা বুঝতে পেরে গিয়েছে যে তার বাধ্যতার দাম অনেক, শুধুমাত্র আপনারা তার চরিত্র হনন করে দিয়েছেন তাতে তো আর থামবে না। যাকগে মিঠি বাবিন তোমরা বরঞ্চ মানে আজকে খেয়ে নিও, পুষিমণি বাড়িতে আছে তো তোমাদেরকে খেতে দিয়ে দিবেন কেমন? আর তারপর দেখা যাবে ব্যবসা বলতে থাকে বাবা বৌদির অ্যাডভেঞ্চারে ননদ ছুটি নিয়ে এলো স্কুল থেকে, খুব ভালো। আর তখন কুর্চি রেগে গিয়ে বলে এই তোমার সাহস তো কম নয়, বৌদি ভাইয়ের সামনে তুমি সবসময় খারাপ কথা বলো বলে তুমি ধরেই নিয়েছো যে তুমি যাকে তাকে যার সাথে তার সাথেই তুমি খারাপ ব্যবহার করবে, সেটা কিন্তু বলে আমি কেন স্কুল ছুটি নিয়েছি সেই কথা কি তোমাকে বলবো নাকি? সেই কৈফিয়ত তো তোমাকে দিতে বাধ্য নই। বলে পিসিমণি দাঁড়াও, তোমার কৈফিয়ত তো এমনিতেই আসছে, হাজব্যান্ডই তো কেসটা লড়ছেন, উনি তোমার সম্পর্কে মনে মনে যা ভাবেন সেটাই বলেছি, ভুল কিছু তো বলিনি। জিজ্ঞেস করো না, সবাই তো জানে, সবাইকে তো বলেছে, মামুনিকে জিজ্ঞেস করো, কে বলেছে, বাবাকে বলেছে, সবাইকে বলেছে। আর তখন কুর্চি রেগে গিয়ে বলে কি বলেছে বলো আমার সম্পর্কে কি বলেছে? আর সেখানে কি তুমি উপস্থিত ছিলে? তুমি তো ছিলে না, তাহলে জানিও যদি থাকে তো কি সে কি কোনো ভগবান নাকি মহাপুরুষ? সে যা বলছে আমার সম্পর্কে তাই ঠিক, তাই মেনে নিতে হবে। যেমন তোমার শ্বশুর আমার বৌদি ভাইয়ের সম্পর্কে যা বলছে সবটা আমাকে মেনে নিতে হবে না? তখন বলে আমি তো কিছুই বলিনি এখনো, যা বলার তো তোর বৌদিই বলেছে, আমি তো সংসার করতেই চেয়েছিলাম, তা আমি এখনো বলছি ও যদি সংসার করতে চায় তাহলে আমি কেসটা উইথড্র করতে রাজি আছি। তখন কমলিনী বলে আমি মরে যাব তবুও আমি কেসটা উইথড্র করার কথা ভাববো না, ততদিন এই শরীরে রক্ত আছে তুমি শুনে রাখো, ততদিন আর যাই হোক তোমার সঙ্গে আমি থাকার কথা ভাববো না। তখন বলে প্রতিদিন তোমাকে অপমান করে তাও তোমার লজ্জা করে না? না কেন তুমি থাকতে চাইছো মায়ের সঙ্গে বলো তো? কেন কি ভেবেছো তুমি যে সোহিনী ম্যাডাম মুখে তুমি যাই বলো না কেন আমরা কি বুঝতে পারি না? আর ওই মেয়েটি তোমাকে বাবা বলে ডেকেছে, আমার সামনে দাঁড়িয়ে একটা মেয়ে তোমাকে বাবা বলে ডাকলো, আর সেটাই তো অনেক বড় কথা, কিন্তু তুমি আমাকেও অস্বীকার করবে, তুমি যে আমাদের ফ্যামিলিতে জন্মালে সেটা বুঝতেই পারি না। বলে দেখলে মা আমার মেয়েও আমাকে কিছু বলতে বাকি রাখেন, কাছে ট্রেনিং পাচ্ছে সেটা তো তুমি বুঝতে পারছো তো? তখন বলে হ্যাঁ তোকে বলে দিচ্ছি তুই তোর বাবার সাথে কিন্তু ওভাবে কথা বলবি না। তুই কেন তোর বাবার সাথে এভাবে কথা বলছিস বলতো? সে আমার ছেলে, তোর থেকে অনেক দিন বেশি আমি ওকে চিনি। আর তখন বাবিন বলে কচু চিনো, যদি তুমি চিনতে তাহলে আমার মাকে অপমান করতে না এভাবে। আর তখন যে ঠাম্মি বয়স তো অনেক হলো, পরলোকের কি ভয় নেই তোমার? ওখানে গিয়ে কি জবাবদারি করবে তুমি? আর তখন বলে এত বড় কথা তুই আমাকে বললি? আর তখন কুর্চি বলে বলার সুযোগ তুমি নিজে করে দিয়েছো। বর্ষা বলে ও ঠাম্মি তুমি ওসব কথা একদম কানে নিও না, বোঝোই তো সত্যি কথা বললে না অনেকেরই গায়ে লাগে। মিঠিল তখন বলতে থাকে আমি কিন্তু অনেকক্ষণ ধরে চুপ করে আছি, এখানে কিন্তু অনেক কথাই হচ্ছে, এই কথাগুলো কিন্তু আমি কোর্টের উকিলকে বলতে পারবো। আর তখন দেখা যাবে বেন্দ্র বলে কাজ হচ্ছে না, আর এমন কথা শুনলে কেউ কি রিয়াক্ট না করে থাকতে পারে? তখন মিঠি বলে যে হাজব্যান্ড হওয়ার জন্য না যোগ্যতা, বিশেষ করে কাকিমার মতো মানুষের হাজব্যান্ড হওয়ার জন্য সেই যোগ্যতাটা আগে অর্জন করুন তারপর তো। আর তখন বলে যে এই তো দেখাই গেল সোহিনী ম্যাডামকে ঠিক সময় মতো আপনি ঠিক সাইজ করে দিলেন। এটা অবশ্য আপনারা সোহিনী ম্যাডামের ব্যাপার শুনুন, কাকিমা কিন্তু অনেক কষ্ট করে সারাটা জীবন সততা বজায় রেখেছে, তার জীবনে কিন্তু সমস্ত রকমের সুখ ছিল, সে কিন্তু চাইলেই সুখে তার জীবনটা কাটাতে পারত, কিন্তু সে তা করেনি, তা আপনার মায়ের জন্য তা আর আপনার ছেলের মেয়ের জন্য। কাকিমা সুখ বিসর্জন দিয়ে
তারপরও আজ এখানে দাঁড়িয়ে আপনি যদি কাকিমা সম্পর্কে এই ধরনের মন্তব্য করেন, কুমন্তব্য, আমরা কিন্তু সেটা কেউ মেনে নিব না, কেউ না। শুনুন আঙ্কেল, এই বাড়িতে যেমন বর্ষাদি আছে তেমন কিন্তু পিসিমণিও আছে, আর আমিও আছি, তারা প্রত্যক্ষ দোষী, আমরা কিন্তু এগুলো মেনে নিব না। আর আপনি যত খুশি চেষ্টা চালিয়ে যান, কিন্তু কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু। এখন দেখা যাবে কমলিনী বলতে থাকে, ও মিঠিল মা, তুই রাগ করিস না, এভাবে রাগ করিস না। আর তখন মিঠিল বলে যে দেখুন কাকিমা, আপনাকে বললে তো এগুলো আমি সহ্য করব না, তো আমি সহ্য করব না। আর তখন বাবিন তখন বলে, আমার মা বন্দিনী নাকি কারাগার, যে আমার মা কারাগারে রয়েছে, তোমরা যা খুশি তাই বলবে, যা খুশি তাই অপমান করে। তখন বলে 20 বছর কোথায় ছিলে, যদি কিছু হয়ে যেত, আমরা যদি মরে যেতাম, জানতে তো পারতাম না। কি ব্যাপার বলো তো, হঠাৎ করে এত দরদ উঠলে, মানে কেন উঠলো বলো তোমার? মিঠিল তখন বলে 20 বছর তো নিজে ফুর্তি করে বেরিয়েছে, তোমার একটা কথাতেও আমরা না কেউ বিশ্বাস করি না, কেউ না। আর তখন এই সমস্ত কথা শুনে কুর্চি বলে যে ছেলে মেয়ের কাছ থেকে না এই সমস্ত কথা শুনেই তোমার উপযুক্ত, কারণ তুমি এটাই ডিজার্ভ করো দাদাভাই। তখন দেখা যাবে ঠাম্মি বলতে থাকে যে তুই হচ্ছিস ঘর সত্য বিভীষণ, তোর যখন বিয়েটা ভেঙে গিয়েছিল তখন আমি কিন্তু তোকে এই জায়গায় নিয়ে এসেছিলাম। আর তখন বলে তুমি আমাকে কি জায়গা দিয়েছো মা? তুমি তো নিজেই অন্যের জায়গায় থেকেছো। আমায় যদি কেউ জায়গা দিয়ে থাকে তাহলে সেটা বৌদিভাই, সে আমার বৌদিভাই জায়গা দিয়েছে আমাকে, তুমি তো দাওনি। আর শুনে রাখো, শেষ দিন পর্যন্ত আমি বৌদিভাইয়ের সাথেই থাকবো, এর মধ্যে আর কোনো কথা নয়। কমলিনী তখন বলে যে শোনো, ব্যাপারটা তো আইন অবধি গিয়েছে, এখন আইন আদালত যা বলবে তাই হবে, বিষয়ে কেউ কোনো কথা বলতে পারবে না, যারা মামলা করেছে তারা কোনো কথা বলতে পারবে না। এটা যদি তোমরা করতে থাকো তাহলে কিন্তু আমি বাধ্য হয়ে কোর্টে আরেকটা মামলা করব, আমাকে টর্চার করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে এই মর্মে। তোমরা কিন্তু সাবধানে থেকো, ঠিক আছে? আর মা, আপনিও কিন্তু সাবধানে থাকবেন। জানেন তো, আগে সুশান্ত মানে কমলিনীর মধ্যে একটা আগুন জ্বালিয়ে দিয়েছে, এই মেয়েটাই আগুনটা এখন কিন্তু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবে না, প্রয়োজন হলে এই আগুনটা অন্যদের মধ্যেও জ্বেলে দিতে পারে। কথাটা শুনে ঠাম্মি অবাক হয়ে যায়। আর তখন বলে আপনার ছেলের খোঁজ করতে একটা মহিলা এখানে চলে এলো, সঙ্গে একটা বাচ্চা মেয়েকে নিয়ে। সেই বাচ্চা মেয়ে আবার আপনার মেয়েকে মানে আপনার ছেলেকে বাবা বলে ডাকছে। আপনার ছেলে তো কমপ্লিটলি একটা আয়ুষ করে দিল আপনাকে, আপনি সেটা ভুলে গেলেন, কিছু বুঝতে পারলেন না। আর তখন কিছুই বলতে পারে না, চুপ করে থাকে। আর বলে আচ্ছা মা, আপনিও কি সরল সোজা সেটা বলুন তো? সরল সোজা মানুষ তো নই, আপনাকে আপনি ভুলতে চেয়েছেন আপনার সুবিধার জন্য। আসলে আপনি ভাবছেন যে যেমন তেমন করে এটা কাটিয়ে দিলেই হয়, কিন্তু না, আপনি খুব ভালো করে বুঝতেও পারছেন যে সোহিনীর মতো একটা মেয়েকে দিয়ে আপনার সংসারটা চলবে না। আপনার সংসারটা চালানোর জন্য এই কমলিনীর মতোই একটা মেয়েকে দরকার। অনেক বছর এই ভুলটা আমি করেছি, কিন্তু এই ভুলটা আমি আর করতে পারবো না, আর করব না। আপনার সঙ্গে আমি ধর্মসভায় পর্যন্ত গিয়েছি, আপনি যা বলেছেন আমি তাই করেছি। চুলের মতো আচরণ করেছেন মা, শুধুমাত্র আপনার জন্য। আমার মা বাবার সঙ্গেও তো আপনি কম খারাপ ব্যবহার করেননি, সমস্ত কিছু আমি মেনে নিয়েছি। আপনি আমাকে ভালোবেসেছেন, আমিও কিন্তু আপনাকে কম ভালোবাসিনি। আর তখন বলে যে আপনি তো সেই ভালোবাসা থেকে সরে আসতে পেরেছেন, আপনার যখন আমার প্রতি কোনো মায়া মমতা কিচ্ছু নেই, আপনি শুধু আপনার ছেলের হয়েই কথা বলতে পারছেন, তখন আমারও কিন্তু আপনার প্রতি সেই ভালোবাসা সেই মমতা কিচ্ছু নেই মা, আর এটার জন্য শুধুমাত্র আপনি আসছি আমি। আর তখন বলে মিঠিল চলো। তখন মিঠিলকে বলে তুই কি আসবি আবার? আর তখন বলে কাকিমণিকে আমি নতুন কাকুর কাছে পৌঁছে দিয়ে আমি চলে আসবো। চন্দ্র তখন বলে তা তোমার নতুন কাকু কোথায় ওয়েট করছে, পার্কে নাকি? আর তখনই দেখা যায় চন্দ্রের কথা শুনে তখন বর্ষা বলে 5 রাস্তার মোড়ে। আর তখন চন্দ্র হেসে তখন মিঠিল বলে নতুন কাকু চাইলে কিন্তু এই বাড়িতেই আসতে পারতো, কিন্তু একটা সময়ের ব্যাপার আছে, তাই নতুন কাকু বলেছে বলেই কিন্তু আমি কাকিমণিকে দিয়ে আসতে যাচ্ছি, বাকি প্রশ্নগুলো আমি এসে দেব, ঠিক আছে? আর বাবিন তোমাকে অফিসে পৌঁছে দিয়ে আমি আমার চেম্বারে যাব। তখন বলে ঠিক আছে, আমি ওয়েট করি। বাবিন বলে মা যাও ঘুরে এসো। আর তখন বলে ঠিক আছে। এর কুর্চি বলে অত বড় জায়গায় যাচ্ছে কিন্তু তোমাকে পেতেই হবে। কমলিনী বলে শোনো দিদিভাই, প্রাইজ পাবো কিনা আমি জানি না, কিন্তু ভালো মন নিয়ে আমি একটা ছবি তোলার চেষ্টা করছি। আর তখন মিঠিল বলে যে চলো কাকিমা, দেরি হয়ে যাচ্ছে, আসি। এই বলে ওরা সেখান থেকে চলে যায়। আর এদিকে ঠাম্মি আর সবাইকে ইচ্ছে মতো জব্দ করে রেখে যায়। বন্ধুরা, আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।